গ্রামের নাম হিজলতলি। ছায়া সুনিবিড়, শান্ত একটি গ্রাম। কিন্তু রাতের বেলা এই গ্রামের রূপ বদলে যায়। গ্রামের এক প্রান্তে পুরনো এক দোতলা টিনের বাড়িতে থাকে সুজন। সুজন বেশ শান্তশিষ্ট স্বভাবের ছেলে। গ্রামের স্কুলে মাস্টারি করে। তার মা অনেক দিন ধরেই ছেলের জন্য পাত্রী খুঁজছিলেন, কিন্তু মনের মতো কাউকে পাচ্ছিলেন না। একদিন বিকেলে রহমত ঘটক হন্তদন্ত হয়ে সুজনের বাড়িতে এলো। ঘটকের চোখে মুখে অদ্ভুত এক উত্তেজনা। সে জানালো, ও বুবু, সুজনের জন্য একখান হুড়পড়ির খোঁজ পাইছি। মেয়ে দেখতে যেমন সুন্দর, কাজেও তেমন লক্ষ্মী। তবে সমস্যা একটাই, মেয়ের বাড়ি অনেক দূরে, কালীপুরের শেষ মাথায়, ওই বড় বিলের কাছে। কালীপুরের নাম শুনে সুজনের মা একটু ইতস্তত করলেন। ওই এলাকাটা ভালো নয়, মানুষজন কম থাকে। কিন্তু ঘটক যখন মেয়ের রূপের বর্ণনা দিল এবং বলল যে মেয়ের কোনো দাবি দাওয়াই নেই, তখন মা রাজি হয়ে গেলেন। মেয়েটির নাম মঞ্জুরি। শুক্রবার দিন সুজন, তার মামা আর কয়েকজন বন্ধু মিলে মেয়ে দেখতে গেল। কালীপুরে পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে গেল। গ্রামের রাস্তাগুলো কেমন যেন নির্জন, মানুষের চলাচল নেই বললেই চলে। দুপাশে বিশাল সব প্রাচীন গাছ, জট পাকানো শিকড় যেন মাটির ওপর সাপ হয়ে শুয়ে আছে। বাড়িটা বেশ বড়, কিন্তু জরাজীর্ণ। বাড়ির উঠোনে আগাছা জন্মেছে। তবে মঞ্জুরিকে দেখার পর সুজন সব ভুলে গেল। দুধে আলতা গায়ের রং, পিঠ ভর্তি ঘন কালো চুল আর ডাগর ডাগর চোখ। কিন্তু সুজন লক্ষ্য করল মেয়েটির শরীর অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের টুকরো। আর তার চোখের মণিগুলো স্থির, পলক পড়ে না বললেই চলে। তবুও মঞ্জুরির রূপে মুগ্ধ হয়ে সুজন বিয়ে সম্মতি দিয়ে দিল। সে রাতেই কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। বিদায়ের সময় মঞ্জুরির বাবা মা কেমন যেন তাড়াহুড়ো করছিলেন, যেন মেয়েকে বিদায় করতে পারলেই তারা বাঁচেন। নতুন বউ নিয়ে পালকিতে করে বাড়ি ফিরছে সুজন। তখন রাত প্রায় 10টা। গ্রামের মেঠো পথ, চারপাশে বাঁশঝাড়। পালকির বেহারারা হঠাৎ ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। একজন বলল, ওরে ভাই, পালকিটা হঠাৎ পাথরের মতো ভারী লাগছে কেন? অন্যজন ঘাম মুছতে মুছতে বলল, মনে হচ্ছে ভেতরে একজন না 3জন মানুষ বসে আছে। সুজন পালকির পাশেই হাঁটছিল। সে ধমক দিল, বাজে বকো না, জোরে পা চালাও। হঠাৎ বাঁশঝাড়ের ওপর দিয়ে এক দমকা হাওয়া বয়ে গেল, আর সেই সঙ্গে শোনা গেল এক হাড় হিম করা খিলখিল হাসির শব্দ। সুজন চমকে পালকির দিকে তাকালো। ভেতরে মঞ্জুরি ঘোমটা দিয়ে বসে আছে, একদম চুপচাপ। সুজন ভাবল হয়তো মনের ভুল। বিয়ের পর সপ্তাহখানেক কেটে গেল। সুজনের সুখের সংসার হবার কথা, কিন্তু শান্তি যেন উবে গেল। মঞ্জুরি দিনের বেলা ঘর থেকে বেরোয় না। সে সারাদিন জানলার পর্দা টেনে অন্ধকারে বসে থাকে। বাড়ির বউ হিসেবে সে কোনো কাজ করে না, শাশুড়ির সাথেও কথা বলে না। তার খাওয়া দাওয়ার ধরনও অদ্ভুত। দুপুরের খাবারে সে কিছুই মুখে তোলে না, শুধু পানি খায়। কিন্তু সমস্যা শুরু হলো রাতে। সুজন লক্ষ্য করল, প্রতি রাতে শোবার ঘরে একটা উৎকট পচা আঁশটে গন্ধ পাওয়া যায়, যেন অনেক দিনের বাসি পচা মাছ বা মরা ইঁদুর কোথাও পড়ে আছে। সুজন জিজ্ঞেস করলে মঞ্জুরি নিচু গলায় বলে, হয়তো জানলা দিয়ে বাইরের ডোবা থেকে গন্ধ আসছে। একদিন মাঝরাতে সুজনের ঘুম ভেঙে গেল। সে দেখল মঞ্জুরি বিছানায় নেই। সে ভাবল হয়তো বাথরুমে গেছে, কিন্তু বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ দেখে সুজনের বুক কেঁপে উঠল। সে টর্চ নিয়ে ঘর থেকে বেরোল। সুজনদের রান্নাঘরটা মূল ঘর থেকে একটু দূরে, উঠোনের এক কোণে। সুজন দেখল রান্নাঘরের দরজাটা আধখোলা। ভেতর থেকে মিটমিট করে আলো আসছে, আর অদ্ভুত এক চপচপ শব্দ শোনা যাচ্ছে। এমন মনে হলো যেন কোনো হিংস্র প্রাণী হাড় সমেত মাংস চিবিয়ে খাচ্ছে। সুজন পাহাটি বেরিপে রান্নাঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিল। যা দেখল তা দেখে তার পায়ের রক্ত মাথায় উঠে গেল। রান্নাঘরের মেঝেতে বসে আছে মঞ্জুরি, কিন্তু সেই সুন্দরী মঞ্জুরি নয়। তার চুলগুলো এলোমেলো হয়ে হাওয়ায় ভাসছে। তার সামনে পড়ে আছে কাঁচা মাছের স্তূপ, আর সে একটা বিশাল জ্যান্ত শোল মাছ 2 হাতে ধরে পিশাচের মতো কামড়ে কামড়ে খাচ্ছে। মাছের রক্ত গড়িয়ে তার সুন্দর শাড়িটা লাল হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি তখনই ঘটল। হঠাৎ মঞ্জুরির মনে হল ওপরে তাকে রাখা লবণের বয়মটা দরকার। সে তার জায়গা থেকে নড়ল না। বসে থাকা অবস্থাতেই তার হাতটা রাবারের মতো লম্বা হয়ে 10 ফুট ওপরে চলে গেল এবং বয়মটা নামিয়ে আনল।
সুজন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না, কিন্তু হাত থেকে টর্চটা পড়ে গিয়ে শব্দ হলো। শব্দ শুনে মঞ্জুরি ঘুরে তাকালো। তার সে ডাগর চোখ এখন আগুনের মতো জ্বলছে, মুখের চামড়া কুঁচকে গেছে, দাঁতগুলো করাতের মতো ধারালো হয়ে বেরিয়ে এসছে। সে সুজনকে দেখে সেই হাড়হিম করা খিলখিল হাসিটা হাসল। ভরাট আর ভয়ঙ্কর গলায় বলল, কি অগো স্বামী, আমার খাওয়া দেখছ? আসো, তুমিও আমার সাথে কাঁচা কলিজা খাও। বলেই সে 4 হাত পা দিয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে রান্নাঘরের বেড়া বেয়ে ছাদের দিকে উঠে গেল এবং সুজনের দিকে লাফ দিল। সুজন বাঁচাও বাঁচাও করে চিৎকার করে উঠোনের মাঝখানে তুলসী তলায় দৌড়ালো। গ্রামের মুরব্বীরা বলতেন, অপশক্তি তুলসী তলায় আসতে পারে না। সুজন কোনো মতে তুলসী মঞ্চের কাছে গিয়ে জ্ঞান হারালো। পেতনিটা তাকে ধরতে গিয়েও থমকে গেল। অদৃশ্য কোনো দেয়াল যেন তাকে আটকে দিল। সে ক্রোধে গর্জন করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে সুজনের জ্ঞান ফিরল। গ্রামের হুজুর এবং তান্ত্রিকদের খবর দেওয়া হলো। তারা এসে জানালেন, মঞ্জুরি আসলে কোনো মানুষ ছিল না। কালীপুরের ওই পোড়া বাড়িতে বহু বছর আগে এক অতৃপ্ত আত্মা আশ্রয় নিয়েছিল। সেই পেতনি রূপ ধরে সুজনকে বিয়ে করেছিল। হুজুররা মন্ত্র পড়ে সুজনের বাড়ি বন্ধন করলেন। এরপর থেকে মঞ্জুরিকে আর কখনো দেখা যায়নি। কিন্তু সুজন আর আগের মতো স্বাভাবিক হতে পারল না। সে প্রায়ই গভীর রাতে ঘুম থেকে উঠে চিৎকার করে ওঠে, ওই যে লম্বা হাত, ওই যে কাঁচা মাছের গন্ধ। গ্রামের মানুষ এখনও ওই ঘটনা মনে করলে শিউরে ওঠে। কালীপুরের ওই রাস্তা দিয়ে এখনো কেউ একা যায় না। আর অমাবস্যার রাতে সুজনদের বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে মাঝে মাঝে সেই খিলখিল হাসির শব্দ ভেসে আসে, যা শুনলে সাহসী মানুষেরও রক্ত হিম হয়ে যায়।